আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো গেট হেল্প এডু এই প্ল্যাটফর্মের ফিজিক্সের যে কোর্সটা আমাদের এসএসসি ফিজিক্স, সেই কোর্সের গতি চ্যাপ্টারের আমাদের কনসেপ্টের ক্লাসগুলো শেষ। কনসেপ্ট পুরোপুরি শেষ আমাদের। এখন আমরা এমসিকিউ পার্টে চলে আসছি। এমসিকিউ পার্ট শেষ হলে সিকিউ পার্টে যাব। এইভাবেই প্রতি চ্যাপ্টারকে আমরা 3 ভাগে ভাগ করে পড়ব। তিন ভাগের সব ভিডিও শেষ হয়ে গেলে পরের চ্যাপ্টারে চলে যাবে, এভাবে আর কি। ঠিক আছে, তো শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে কোয়েশ্চেনটা আছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখো, 2 নাম্বার প্রশ্নে কি বলছে? ঘড়ির কাঁটার গতি কি রকম গতি? 4টা অপশন দিছে, রৈখিক, উপবৃত্তাকার, পর্যাবৃত্ত, স্পন্দন। কোনটা হবে? কোনটা হবে বুঝতে গেলে আমরা একটা ঘড়ি আঁকি। ঠিক আছে, একটা ঘড়ি আঁকি। ঘড়ি এরকম গোলাকার হয় না, আর অনেকগুলো এরকম কি থাকে, ঘড়িতে এরকম দাগ কাটা থাকে, ঘন্টার দাগ কাটা থাকে, আর ঘড়িতে একটা এরকম কাঁটা থাকে। এই কাঁটার যে গতিটা সেটা কেমন? কাঁটাটা কেমনে চলে? কাঁটাটা কিন্তু এরকম ভাবে চারিদিকে ঘুরে, এরকম ভাবে কি চারিদিকে সে ঘুরে। আচ্ছা, তো প্রথম যে অপশনটা আছে রৈখিক গতি, সেটা কি হবে? রৈখিক গতি কি? কোন একটা অবজেক্ট যদি একটা সরল রেখা বরাবর যায়, এই ধরনের গতিকে বলে রৈখিক গতি। বাট এই কাঁটাটা কি একটা সরল রেখা বরাবর যাইতেছে না, সে গোল গোল ঘুরতেছে, তাহলে রৈখিক গতি হবে না। ক নম্বর অপশন হবে না। খ নম্বর অপশন উপবৃত্তাকার গতি। আমি জানি না তোমরা এই টার্মের সাথে ফ্যামিলিয়ার কিনা। ইন্টারে আমাদের একটা চ্যাপ্টার আছে কনিক্স, ওই চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টটা পাই, উপবৃত্ত। তোমরা এটা জানো কিনা আমি জানি না, তোমাদের জন্য বলে দিই। দেখো, উপবৃত্ত হলো এই ধরনের একটা শেপ। এই ধরনের শেপকে বলে উপবৃত্তাকার শেপ, মানে উপবৃত্ত যেটা একটা ডিম্বাকার টাইপের। ঠিক আছে, একটা মানে পারফেক্টলি ওভাল টাইপের একটা শেপ আর কি। তো এখন ঘড়ি তো গোল হয়, মানে ঘড়ির কাঁটা তো গোল গোল ঘুরে, সে তো আর এরকম উপবৃত্তাকার পথে ঘুরে না। তাহলে এটা অপশন হবে, এই অপশনটাও উত্তর হবে না। গ নাম্বার দেখবো আমরা। গ নাম্বার দেখার আগে ঘ নাম্বারটা দেখি, স্পন্দন গতি। দেখো, স্পন্দন গতি জানি কি ছিল? স্পন্দন গতি ছিল পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল কেস। ঠিক আছে, যে কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যে সে তার পুরা গতির মধ্যে অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় আবার আরেক পাশে, এরকম যদি হয় যে অর্ধেক সময় এই পাশে, অর্ধেক সময় এই পাশে, এই 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 এরকম যদি হয়, এই ধরনের যত গতি আছে, যেমন ধরো এই যে আঙুল নড়তেছে না, এই আঙুলের গতি কি? স্পন্দন গতি। কারণ অর্ধেক সময় এই পাশে, অর্ধেক সময় এই পাশে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, এই ধরনের গতিকে বলে স্পন্দন গতি। বাট ঘড়ির কাঁটা তো এরকম না যে অর্ধেক এখানে গেল, তারপরে আবার এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এরকম হয় না। এই জন্য ঘ নাম্বার স্পন্দন গতিও উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার পর্যাবৃত্ত গতি। কারণ কি? দেখো, ঘড়ির যে কাঁটা আছে সে এরকম গোল গোল ঘুরে, তার মানে সে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুগুলো দিয়ে সে চলে যায় একই দিক থেকে, একই বিন্দু অতিক্রম করে একই দিক থেকে। এই জন্য ঘড়ির কাঁটার গতি হলো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গ। চলে যাব পরের প্রশ্নে। 43 নম্বর। 43 নম্বর। আচ্ছা, দেখো এরপরে যে প্রশ্নটা আছে 43 নাম্বার, সেটা কি বলছে? নিচের কোনটি স্কেলার রাশি? খুব সিম্পল প্রশ্ন। নিচের কোনটি স্কেলার রাশি? 4টা অপশন দিছে, বেগ, বল, ত্বরণ, শক্তি। বেগ, বল, ত্বরণ, শক্তি। আচ্ছা, তুমি এখন বলো যে কোনটা স্কেলার রাশি। আশা করি তুমি এটা পারবা। যে এখানে দেখতেছি যে বেগ, এটাও একটা ভেক্টর রাশি, বলও ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি, কারণ এদের দিক আছে। এখন আসি শক্তি নিয়ে। শক্তিটা আমি একটু ব্যাখ্যা করি। বল, ত্বরণ এই যেগুলো আছে এগুলো তো ভেক্টর রাশি, তোমরা জানো। বাট শক্তি কি ধরনের রাশি? আচ্ছা, শক্তির ক্ষেত্রে শক্তি কেমনে বুঝাবো? শক্তি কেমনে বুঝাই? আচ্ছা, আমি এক সেকেন্ড। দেখো, শক্তির ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করি, যে ধরো আমার হাত আছে না, হাতে আমি যদি এরকম মানে করি, এরকম ঘষাঘষি করি হাতের 2 তালু, তাহলে আমি কিন্তু যান্ত্রিক শক্তি দিতেছি হাতের মধ্যে। এবং তালুতে কি উৎপন্ন হইতেছে? তাপ শক্তি দিতেছি, যান্ত্রিক শক্তি, কিন্তু উৎপন্ন হইতেছে তাপ শক্তি। এখন তুমি কি বলতে পারবা যে এই তাপ শক্তিটা কোন দিকে উৎপন্ন হইতেছে? আরেকবার দেখো, আমি দিলাম তাপ শক্তি, উৎপন্ন হলো যান্ত্রিক শক্তি। এখন এখানে কিন্তু এনার্জি ট্রান্সফার হয়েছে, কিন্তু এনার্জি কোন দিকে ট্রান্সফার হয়েছে? তুমি কি বলতে পারবা যে এই দিকে নাকি এই দিকে? কোন দিকে গেছে? এর কোনো দিক আছে? এটা কি কোনো তুমি দিক দিতে পারবা?
যেমন ধরো একটা গাড়ি চলতেছে, এই গাড়ির একটা নির্দিষ্ট দিক আছে যে এই দিকে গাড়িটা যাচ্ছে, এজন্য গাড়ির যে বেগ, বল, ত্বরণ, সরণ তাদের দিক আছে, এই জন্য তারা ভেক্টর রাশি। বাট শক্তি যে আমি দেখাইলাম, এই শক্তি কোন দিকে গেল তুমি কি বলতে পারবা? এজন্য যেহেতু বলতে পারতেছি না আমরা যে শক্তি কোন দিকে গেল, তাই শক্তি কোনো ভেক্টর রাশি না, শক্তির কোনো দিক নাই, শক্তি হলো স্কেলার রাশি। তাহলে এই প্রশ্নে আমাদের উত্তর কি হবে? এই প্রশ্নে আমাদের উত্তর হবে ঘ নাম্বার, মানে শক্তি। শক্তি হলো একটা স্কেলার রাশি। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। পরে হলো 44 নাম্বার। দেখো 44 নাম্বারে কি বলছে? 44 নাম্বারে একই প্রশ্ন, যে নিচের কোনটি স্কেলার রাশি? এবার অপশন দিছে কি কি? বেগ, দ্রুতি, সরণ, ত্বরণ। বেগ, দ্রুতি, সরণ, ত্বরণ। তো তোমরা জানো যে এই যে বেগ, সরণ, ত্বরণ এই তিনটাই ভেক্টর রাশি, তোমরা জানো এদের দিক আছে। বাট দ্রুতি কি? দ্রুতি কি ভেক্টর নাকি স্কেলার? দ্রুতিটা কি বলো তো? দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে কোন একটা অবজেক্ট, যে ধরো চলমান, তার যে বেগ, ধরো এর বেগ হলো এদিকে কত, ধরো 6 কিলোমিটার পার আওয়ার। ধরো 6 কিলোমিটার পার আওয়ারে একটা অবজেক্ট যাচ্ছে এদিকে। এখন আমরা যদি এর দিকটাকে উপেক্ষা করি বা দিক চিন্তাই না করি, যে দিক ধরো আমি আনলামই না এখানে, আমি জাস্ট তার যে ভ্যালুটা, সে 6 কিলোমিটার পার আওয়ার মানে স্পিডে যাচ্ছে, সেটা যদি কল্পনা করি ডিরেকশন ছাড়া, সেটাকে বলে দ্রুতি। তাহলে দ্রুতির কি কোনো দিক আছে? মানে দিক তোমরা বাদ দিয়ে দিছি, তাহলে তো দ্রুতির কোনো দিকই নাই। এই জন্য তোমার 44 নম্বর, নিচের কোনটি স্কেলার রাশি, সেখানে উত্তর হবে কি? খ। উত্তর হবে খ। উত্তর হবে কি? খ, দ্রুতি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে 65 নাম্বার। 65 নাম্বার। আচ্ছা, তো 65 নাম্বার প্রশ্নে আগে একটা ফিগার দিয়েছে। ঠিক আছে, আর এই প্রশ্নে বলছে যে, এই প্রশ্নটা আমি মানে ছবি তোলা তো লাস্টের দিকে আমি একটু দেখতে পাইতেছি না, হয়তো এরকম বলছে, তুমি এই বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক ছিল, হয়তো এরকম বলছে, আমি দেখতে পাইতেছি না কোশ্চেনটা। বাট যাই হোক, যতটুকু বুঝতে পারছি সেটা আমরা আঁকাই, আগে ফিগারটা আঁকাই। একটা এরকম গোল ফিগার দিছে, এই ফিগারের বিভিন্ন পয়েন্ট আছে, একটা ক্রস দিছে মাঝখানে, একটা ক্রস দিছে এবং এর বিভিন্ন পয়েন্ট আছে, এ, তারপরে কি এখানে ডি দিছে, তারপরে এখানে দিছে সি, এখানে দিছে বি, আর মাঝখানে দিছে ও। আচ্ছা, তো এর অনেকগুলো পয়েন্ট আছে না? এর অনেকগুলো, এটা তো পুরো বৃত্তাকার, সুন্দর হয় না আঁকাটা, ঠিক আছে, পুরো বৃত্তাকার হবে। আচ্ছা, তো এই প্রশ্নের দেখো, তুমি ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করে ধরো এটা তুমি, তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই পুরাটা ঘুরে আবার এখানে চলে আসলাম, এটাই বলছে। এখন বলতেছে যে কোন পয়েন্টে তোমার সরণ ছিল সর্বাধিক, এটা বলছে না, কোন পয়েন্টে সরণ সর্বাধিক। আচ্ছা, এখন আমি তোমাকে দেখাই জিনিসটা। ধরো এই গোল্লাটা আরেকবার আঁকাইলাম, তুমি ধরো এখানে আসছো, এখন দেখো আমরা বিভিন্ন পয়েন্টে সরণ চিন্তা করি। ধরো তুমি এখান থেকে যে 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 এখানে পৌঁছাইলাম, তাহলে তোমার সরণ কতখানি? এখান থেকে যে সোজা একটা দাগ দিবা, এই সোজা দাগ, এটাই হলো তোমার সরণ। আবার ধরো তুমি এখান থেকে যে 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 এখানে পৌঁছাইলাম, এখন তোমার সরণ কতখানি? তোমার সরণ হলো এবার এতটুকু। আবার ধরো তুমি এখানে পৌঁছাইলা, তোমার সরণ হবে এতখানি। তুমি ধরো একদম অপোজিট প্রান্তে পৌঁছাইলা, তোমার সরণ হবে এতখানি। তুমি এইখানে যদি পৌঁছাও, তোমার সরণ হবে এইটা, 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 এবং লাস্টে যদি চলে আসো একদম, তোমার সরণ হবে 0। এরকম না? তো এই যেখানে যেটা দেখাইলাম, এখানে তুমি বলো তো যে সর্বোচ্চ সরণ কোথায় হতে পারে? এটা তো একটা পুরো সার্কুলার, তাই না, পুরো একটা বৃত্ত, পুরো একটা সার্কেল। আমার মানে আঁকানো সুন্দর হয় না, এই জন্য পুরো বৃত্ত হয় না, বাট এটা তো একটা বৃত্ত। তো এই বৃত্তে আমরা যদি এইভাবে এক পাশ থেকে আরেক পাশে দাগ কাটা শুরু করি, পরিধির এক পাশ থেকে আরেক পাশে দাগ কাটা শুরু করি, তাহলে সর্বোচ্চ লেন্থের দাগ কোনটা হবে? সর্বোচ্চ লেন্থের দাগ হবে তার ব্যাস, ঠিক আছে, ব্যাসটা হবে সর্বোচ্চ লেন্থের দাগ। বা বলতে গেলে যে আমরা যদি এ বিন্দু থেকে মানে বিভিন্ন পয়েন্টে যাই, তাহলে তার যে অপোজিট পয়েন্ট সি, সেখানেই
আমাদের সব থেকে বেশি স্মরণ হবে, কারণ একটা বৃত্তের যে কোনো পরিধির যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হলো তাদের ব্যাস, ওই বৃত্তের ব্যাস। এখন ওই বৃত্তের ব্যাস তুমি কি দেখতেছো, এসি না? এই জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে সি বিন্দুতে। এ থেকে সি বিন্দুতে তুমি যদি যাও তাহলে তোমার সর্বাধিক স্মরণ হবে। এছাড়া তুমি যেখানেই যাও, ধরো এখানে গেলা এতটুকু স্মরণ, এখানে গেলা এতটুকু স্মরণ, এখানে আসলা এতটুকু স্মরণ, বাট তুমি যখন সিতে যাবা, ধরো এটা এ আর এটা সি, তখন দেখো অনেক বড় স্মরণ হইতেছে। এই জন্য এই প্রশ্নের উত্তর হইতেছে খ নাম্বার, মানে সি। ঠিক আছে, নাই 69 নম্বর প্রশ্নে কি বলছে, একটা বস্তু একটা স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো, বস্তুর দূরত্ব সরণের পার্থক্য কত মিটার? অনেক সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? কিন্তু এখানে আমি জানি যে অনেকের এই দিক নিয়ে ঝামেলা লাগতে পারে, যে এখানে বলতেছে পূর্ব দিক আবার উত্তর দিক, তো আমি দিকগুলা কেমনে দিব? ঠিক আছে, দিকগুলা কেমনে দিব? আচ্ছা, তো আমি শুরুতেই তোমাদেরকে এই দিকের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করতে চাই তোমাদেরকে, যেন তোমরা যখন দিক আঁকাবা বা এই দিকের যত প্রশ্ন আসবে, তোমরা যখন ইন্টারভিউ বা ইন্টারভিউ এরকম দিকের প্রশ্ন পাবা, তাই দিক আঁকাইতে হবে, দিক আঁকানো শিখতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাদেরকে আগে দিক আঁকানো শিখাই দিই। ঠিক আছে, দেখো আমি যে ওয়েতে মনে রাখতাম তোমাদের ওইটাই দেখাবো। আমি মনে রাখতাম এইভাবে, প প ডা উ, পড়াও পড়াও পড়াও, পড়াও দিয়ে আমি মনে রাখতাম দিক। বুঝতে পারছো? এখন পড়াও কি, দেখো পথে হলো পশ্চিমের, পশ্চিমের, ডা কি, ডা মানে হলো ডানে, উ মানে কি, উ মানে হলো উত্তর। পড়াও পশ্চিমের ডানে উত্তর, এটা কি বলতেছি আমি আসলে? এই পড়াও মডাও এগুলা কি বলতেছি না, এরকম মনে হইতেছে। দেখো আমি যেটা বলতেছি যে পশ্চিমের ডানে উত্তর, মানে এই ওয়ার্ড দিয়ে তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা বলতে কি তুমি যে কোনো মানে মুহূর্তে 4টা দিক বের করতে পারবা। 4টা দিকের মধ্যে এমন না যে তুমি যেখানে আসো সেইখানে 4টা দিক বের করতে পারবা, বাট তুমি 4টা দিকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ঠিক রাখতে পারবা এটা দিয়ে। এখন দেখে তুমি কি করবা, শুরুতে একটা দিক নিবা, তুমি ধরো এদিকে নিলাম, এদিকে নিলাম, এবং এটার নাম দিবা পশ্চিম, নাম কি দিবা? পশ্চিম। এখন বলতেছি ডানে উত্তর, তাহলে ডান কোনটা? এটা কি ডান নাকি এটা ডান? এই দিকের এটা হলো নিচে, এটা হলো ডানে, এটা হলো বামে। আমরা ডানে একটা দিক দিব, ঠিক আছে, এবং এটা হলো উত্তর। দুইটা দিক আঁকানো শেষ। দুইটা দিক যদি আঁকায় ফেলতে পারি, বাকি দুইটা একে একাই আঁকায় ফেলতে পারবো, কারণ পশ্চিমের বিপরীতে হয় পূর্ব, তাহলে এটা হবে পূর্ব, এটা হবে পূর্ব। আর উত্তরের বিপরীতে কি হয়? উত্তরের বিপরীতে হয় দক্ষিণ। এইভাবে তুমি যে কোনো সময় জাস্ট এই ওয়ার্ড দিয়ে, পড়াও দিয়ে 4টা দিক আঁকাই ফেলতে পারবো। এইভাবেই 4টা দিক কিন্তু মানে হয় রিয়েল লাইফে। যেমন ধরো আমি যে এখানে দাঁড়ায় আছি না, আমরা এই দিকে নামাজ পড়ি, তাহলে আমাদের পশ্চিম হলো এইদিকে, ঠিক আছে, আর আমাদের উত্তর হলো এইদিকে, পশ্চিমের ডানে উত্তর, এইদিকে দক্ষিণ, আর পিছনের দিকে এইদিকে হলো পূর্ব, এইদিকে সূর্য ওঠে। ঠিক আছে, তো এইভাবে তুমি যে কোনো জায়গায় থেকে 4টা দিক বের করতে পারবা এই ওয়ার্ড দ্বারা। আচ্ছা, এগুলো কেন শিখাইতেছি দেখো, এই কোশ্চেনে যেটা বলছে, এখন আমরা এটা মুছে দিই। এই কোশ্চেনে যেটা বলছে যে একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে। আচ্ছা, তো ধরো একটা বস্তু আছে, তুমি কি করলা, এই যে আগে দিক আঁকাই ফেলছো না, দিক কিন্তু আঁকাই ফেলছো। তুমি যখন এই ধরনের কোশ্চেন পাবা, আগে এরকম 4টা দিক আঁকাই নিবে, তোমার সুবিধা হবে। আচ্ছা, দিক আঁকাই ফেললাম। এখন বলতেছে যে একটা পয়েন্ট থেকে একটা বস্তু কি করছে, সোজা পূর্ব দিকে গেছে। এখন পূর্ব কোনটা? তুমি যখন দিক আঁকাবা তখন পূর্ব তো নিচের দিকে, এজন্য তুমি দিবা যে নিচের দিকে, নিচের দিকে দিবা। বস্তু কয় মিটার গেছে? 4 মিটার গেছে না,
4 মিটার পূর্বে গেছে, এটা হলো পূর্ব, বস্তুর অবস্থান থেকে ধরো এটা হলো পূর্ব। এরপরে বলছে যে সেখান থেকে সোজা উত্তরে 3 মিটার গেল। এখন এটা যদি পূর্ব হয়, আমরা কিন্তু দিক আঁকাই ফেলছি যে পূর্ব এদিকে, উত্তর হলো ডানে, তাহলে এটা হলো উত্তর। দেখো উত্তরে কয় মিটার গেছে? 3 মিটার গেছে। এখন বলতেছে যে বস্তুর দূরত্ব ও সরণের পার্থক্য কত। আচ্ছা, তোমাদেরকে আমি দূরত্ব আর সরণ বুঝাইছি না আগে শুরুর দিকে? দূরত্বটা কি? দূরত্ব হলো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলা, তোমার টোটাল যে ডিসটেন্সটা সেটা হলো দূরত্ব। দেখো তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে, ধরো দূরত্ব দিলাম, দূরত্ব হবে 3 যোগ 4 সমান সমান 7 মিটার। 7 মিটার কেন? কারণ এই দুইটা যোগ করতে হবে না, দূরত্ব তো এরকম এরকম পুরাটা নিতে হবে। আচ্ছা, এরপরে বলছে সরণ। সরণ হলো আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সবচেয়ে কম যে দূরত্বটা। আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এইটা, এই দুইটার মাঝে সবচেয়ে কম দূরত্ব কোনটা? এইটা। ঠিক আছে, এখন আমাদের সরণ বের করতে হবে, মানে এই দূরত্বটা বের করতে হবে, সেটা হলো সরণ। কেমনে বের করবো বলো? তোমরা যারা ম্যাথমেটিক্সের তোমাদের যে জেনারেল ম্যাথ আছে তার যে 9 অধ্যায় পড়ছো, ত্রিকোণমিতি, সেটা পড়লে জানবা পিথাগোরাসের একটা সূত্র আছে না, যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে পূর্ব দিক আর উত্তর দিক, দুইটা দিকের মধ্যে কোণ থাকে কত? 90 ডিগ্রি থাকে না, যদি তারা ডানে বামে মানে এরকম ভাবে হয়। যদি অপোজিট হয় তাহলে তো 180 ডিগ্রি, বাট যদি এরকম থাকে তাহলে তাদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তো যে কোনো ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের বের করতে হবে এটা কি? অতিভুজ। অতিভুজ বের করতে হবে। অতিভুজ সমান কি? রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তোমরা হয়তো জানো, এটা ম্যাথের পড়া, আমি এখানে কি দেখাইলাম না। তাহলে তুমি এখানে দিবা রুট 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটার হিসাব আসবে 5 মিটার। তাহলে দূরত্ব আসলো 7 মিটার, সরণ আসলো 5 মিটার। এখন তোমাকে কোশ্চেনে বলছে যে দূরত্ব সরণের পার্থক্য, তাহলে 7 থেকে 5 বিয়োগ করো। এখানে করি 7 থেকে 5 বিয়োগ করলাম, আসলো 2 মিটার। 2 মিটার, তার মানে এই প্রশ্নের উত্তর হলো 2 মিটার, মানে গ নাম্বার হলো উত্তর। গ নাম্বার হলো এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, ওকে। এরপরে আছে আমাদের 73 নাম্বার। কয় নাম্বার বলো দেখি? 73। নম্বরে কি বলছে? একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার সরণ কত? ধরো তুমি এখানে আছো, বস্তুটা ধরো তুমি নিজেই, ধরো তুমি এখানে আসছো, তুমি বৃত্তাকার পথে একবার ঘুরে আসলা, তোমার সরণ কত? সরণ হলো আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব। তোমার আদি অবস্থানও যেটা, ঘুরে আসার পরে শেষ অবস্থানও ওইটাই। আদি অবস্থানও যেটা, তুমি যখন ঘুরে আসলা বৃত্তাকার পথে, তোমার শেষ অবস্থান তো ওইটাই। তাহলে তোমার আদি অবস্থানও যেটা, শেষ অবস্থানও ওইটা। তাহলে সরণ কত হইল? এই ডিসটেন্সটা কত? যেখানে ছিলাম ওইখানে আসলাম, কতটুকু মানে সরণ হইল? 0 না? সরণ তো হইল 0। সরণ কত? 0। সরণ 0 না? এই জন্য এই প্রশ্নের অ্যান্সার কত? অ্যান্সার হলো ঘ। বাট যদি বলতো যে দূরত্ব কত, দূরত্ব কিন্তু 0 না, কারণ দূরত্ব এই পুরাটাই নিতে হবে। বাট সরণ আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা। ঠিক আছে, ওকে। এরপরে আছে আমাদের 78 নাম্বার। 78
78 নম্বর কোশ্চেন কি বলছে পড়ো। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দেখো এক্ষেত্রে দুইটা বিষয় আছে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, এটা হলো দ্রুতি, স্পিড। স্পিড যে সময়ের সাপেক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম হইতেছে, বা সময়ের সাপেক্ষে কি অবস্থানের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার মানে প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব যাইতেছে, এটাই তো, এটা হলো স্পিড বা দ্রুতি, বাংলায় একে বলে দ্রুতি। বাট যদি এখানে দিক আনে তাহলে সেটা বেগ। বাট এখানে কি দিক আনছে? কোয়েশ্চেনে দেখো কি বলছে, কোয়েশ্চেনে কিন্তু কোনো দিক নাই। কোয়েশ্চেনে বলছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার, এই জন্যে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি দ্রুতি, গ। এখানে কোনো দিক উল্লেখ করে নাই, যদি দিক উল্লেখ করতো তাহলে উত্তর কি হইতো? বেগ হইতো। বুঝতে পারছো? তারপরে 80 নাম্বার না, 80 নম্বরে বলতেছে যে দ্রুতির একক কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ এই সিম্পল কোয়েশ্চেনে অনেকে মিস্টেক করে, মনে হয় অনেক সহজ, বাট এগুলাই অনেকে কনসেপ্ট ভালো না থাকার কারণে মিস্টেক করে। দেখো তোমার ধরো একটা বস্তু আছে, এই বস্তুর অবস্থানের সাপেক্ষে সময়ের সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন সেটা হইতেছে দ্রুতি। আবার যদি দিক আমরা চিন্তা করি সেটা হলো বেগ। ধরো কত 7 মিটার পার সেকেন্ড বেগে বা স্পিডে যাচ্ছে এদিকে, তাহলে তুমি যদি দ্রুতি নাও, বেগ নাও, যেটাই নাও, একক কি চেঞ্জ হইতেছে? একক কিন্তু চেঞ্জ হইতেছে না। দ্রুতি নাও, বেগ নাও, দুই ক্ষেত্রেই একক যা আছে তাই, মিটার পার সেকেন্ড। কারণ এককের মধ্যে তো কোনো দিকের বিষয় আসে নাই, এককের মধ্যে কিন্তু দিকের কোনো কিছু নাই এখানে। যখন আমরা রাশির কথা চিন্তা করি তখন দিক আছে, বাট যখন এককের কথা চিন্তা করি ওইখানে কোনো দিক নাই। এই জন্য তোমার এই কোশ্চেনের অ্যান্সার কি মিটার পার সেকেন্ড, মানে দ্রুতি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার কত? খ। সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। এরপরে হলো 88 নম্বর প্রশ্ন। 88 নম্বর প্রশ্নে বলতেছে যে 72 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? 72 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড, এইটা চাইছে। এটা কেমনে বের করবা? আমি তোমাদেরকে কিন্তু দেখাই দিয়েছিলাম কনসেপ্ট ক্লাসে যে কিলোমিটার পার আওয়ার থেকে কেমনে মিটার পার সেকেন্ড বের করে, বাট আমরা ট্রেডিশনাল যে ওয়ে আছে সেই দিকে আগে যাই। এই 72 কিলোমিটার পার আওয়ার এটার মানে কি? এটার মানে হইতেছে 72 কিলোমিটার উপরে নিচে 1 ঘন্টা। এটাকে আমরা নিয়ে যাব মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার কে করব মিটার আর আওয়ার কে করব সেকেন্ড। করো 72 কিলোমিটার মানে 72 এর সাথে কত গুণ হবে? 1000 গুণ হবে, কারণ 1 কিলো সমান 1000 মিটার। আর 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মিটার পার সেকেন্ডে চলে আসছে না? চলে আসছে। এখন হিসাব করো, 0 0 0 0 বাদ দাও, এখন 700 দাও 36 2, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এটা হলো উত্তর। বাট এত লম্বা প্রসেসে না গিয়ে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লাসে বলছিলাম যে কিলোমিটার পার আওয়ারকে জাস্ট 3.6 দিয়ে ভাগ করলেই মিটার পার সেকেন্ডে চলে যাওয়া যায়। আমি তোমাদেরকে এটা কিন্তু কনসেপ্ট ক্লাসে বলছিলাম, ঠিক আছে? এবং আমি বলে দেই যেটা আমি কই থেকে শিখছি। আমাদের যে বরুণ কান্তি ঘোষ স্যার আছে তার কাছ থেকে আমি এটা শিখছিলাম, তার একটা ভিডিও থেকে, ঠিক আছে? অনেক ভালো পড়ায় তিনি। আচ্ছা, তো কিলোমিটার পার আওয়ারকে জাস্ট 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে যে 72, আমরা ট্রেডিশনাল ওয়েতে 20 বের করছি না, এখন 3.6 দিয়ে যদি ভাগ করে 20 পাই তাইলে তো হইলো নাকি? তো 72 কে তুমি 3.6 দিয়ে ভাগ করো, কত আসে দেখো ক্যালকুলেটরে? 20 ই আসবে। কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে দুই প্রসেসেই 20 আসতেছে। তুমি কোনটা দিয়ে করবা বলো? অবশ্যই এটা দিয়ে করবে, ঠিক আছে? আগে তুমি এটা তো বুঝছোই, এটা না বুঝে আবার এখানে আসো। এটা যদি বুঝে থাকো তুমি এটা দিয়ে করো। ওকে, এটার উত্তর কি তাহলে?
উত্তর হলো ঘ। আচ্ছা, তো আমরা 88 নাম্বার দেখলাম, এখন দেখব 90 নাম্বার। 90 নাম্বারে কি বলছে, একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড, 1.2, 1.6 হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে, আচ্ছা এখানে যে কথাটা বলছে আমরা দেখি, একটু ভিজুয়ালাইজ করি। ধরো একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি। এই গাড়ির বিভিন্ন পয়েন্টের কথা চিন্তা করো। ধরো এটা হলো এ পয়েন্ট, এটা কি পয়েন্ট, এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করলো, ধরো মানে চলতেছিল আর কি, যাত্রা শুরু করলো না, চলতেছিল। ধরো এটা হলো বি পয়েন্ট, তারপরে এটা ধরো সি পয়েন্ট, এটা ধরো ডি পয়েন্ট, এইভাবে। ওকে, সি ডি এরকম বিভিন্ন পয়েন্ট। আচ্ছা, তো ধরো যে চারটা বেগ দিছে না, এগুলোকে আমরা পয়েন্টের মধ্যে দিয়ে দিই। যে এ পয়েন্টে মনে করো যে ওই যে 0.4 মিটার পার সেকেন্ড, এটা ধরো এ পয়েন্টে। আবার বি পয়েন্টে ধরো 0.8 মিটার পার সেকেন্ড। আবার সি পয়েন্টে মনে করো 1.2 মিটার পার সেকেন্ড। আবার ডি পয়েন্টে 1.6 মিটার পার সেকেন্ড। এটাই তো বলছে কোশ্চেনে। এখন বলতেছে যে এই গাড়িটি চলছে কিসে, চারটা অপশন আছে, সুষম ত্বরণ, সুষম বেগ, সুষম ভরবেগ, অসম ত্বরণ। কোনটা হবে এক এক করে আমরা টেস্ট করি। প্রথমে আছে সুষম ত্বরণ। সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ মানে যদি একটা বস্তুর বেগ এমন হয় যে প্রতি সেকেন্ডে তার সমপরিমাণ বেগ বাড়তেছে। প্রতি সেকেন্ডে তার সমপরিমাণ বেগ বাড়তেছে। ধরো সেটা 2 হোক, 4 হোক, যে 1 সেকেন্ডে 4 করে বাড়তেছে, বা 1 সেকেন্ডে 5 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, সেটা কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হচ্ছে না। এমন না যে প্রথম 1 সেকেন্ডে বাড়লো 2 থেকে 5, পরের 1 সেকেন্ডে বাড়লো 5 থেকে 9, পরের 1 সেকেন্ডে বাড়লো 9 থেকে 13। এর সরি তো যেটা বলতেছিলাম যে ক নম্বর অপশনে কি আছে দেখো, ক নম্বর অপশনে বলছে সুষম ত্বরণ। সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ মানে যদি এমন হয় যে কোনো একটা বস্তু চলমান এবং তার প্রতি সেকেন্ড পর পর সমপরিমাণ বেগ বাড়তেছে। ধরো প্রতি সেকেন্ড পর পর দুই করে বেগ বাড়তেছে বা 4 করে, এমন এই ধরনের কেসকে বলে সমত্বরণ, সুষমত্বরণ আর কি। ঠিক আছে, সমত্বরণ বা সুষমত্বরণ। তো এখানে তো তাই হইতেছে। দেখো এখান থেকে এখানে যে গ্যাস এসছে তার বেগ কত বাড়ছে, বিয়োগ করে দেখো 0.4 বাড়ছে। আবার এখান থেকে এখানেও 0.4 বাড়ছে, এখান থেকে এখানেও 0.4 বাড়ছে। তাহলে এখানে হয়তো বা এই প্রত্যেকটার যে সময়ের যে পার্থক্য, সেটা যে 1 সেকেন্ড তা বলে নাই, বাট আমাদের এটা বুঝতে হবে। প্রত্যেকটা বেগের মধ্যে সময়ের পার্থক্য হলো 1 সেকেন্ড, এটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো প্রতি সেকেন্ড সময়ের মাঝখানে তার বেগ কত করে বাড়লো, 0.4 করে বাড়তেছে। প্রতি সেকেন্ড পর পর 0.4 করে বাড়তেছে। তাহলে এই ত্বরণটা কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হইলে এই ধরনের কেসকে বলে সুষম ত্বরণ। তাহলে এখানে অ্যান্সার হবে ক নাম্বার। পরের যে তোমার অপশনগুলো আছে দেখো, সুষম ভরবেগ, সুষম বেগ, অসম ত্বরণ, এগুলো কেন হবে না? সুষম ভরবেগ, এখানে তো ভরবেগের কোনো কিছু বলে নাই। ঠিক আছে, মানে সুষম ভরবেগ বলতে কি, ভরবেগ চেঞ্জ হইতেছে না, বাট বেগ যদি চেঞ্জ হয় তাহলে তো ভরবেগ চেঞ্জ হবেই। তারপরে সুষম বেগ, বেগ তো চেঞ্জই হইতেছে, এখানে সুষম বেগ তো হবেই না। যদি কোনো একটা অবজেক্ট জাস্ট যে বেগে চলতেছিল ওই বেগে সবসময় চলে, এই ধরনের কেসকে বলে সমবেগ। ঠিক আছে, বা সুষম বেগ। আর অসম ত্বরণ হবে না, কারণ ত্বরণ কি এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের 90 নাম্বার শেষ। এখন আছে 92 নাম্বার। 92 নাম্বারে বলছে মন্দনের একক কোনটি? মন্দন কি?
মন্দন হলো একটি নির্দিষ্ট দিকে বেগ হ্রাসের হার, একটি নির্দিষ্ট দিকে বেগ হ্রাসের হার। এখন বেগ বৃদ্ধির হার বলুক আর বেগ হ্রাসের হার বলুক, কথা তো একই, মানে এর যে এককটা হবে একক তো একই, ঠিক আছে? বেগ বৃদ্ধির হার বলুক মিটার পার সেকেন্ড স্কয়ার, বেগ হ্রাসের হার বলুক মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হোক মন্দন হোক, তাদের এককের কি কোনো চেঞ্জ হইতেছে? এককের কিন্তু চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? এই জন্য ত্বরণের একক যা, মন্দনের একক তাই। ক নম্বর। পরের প্রশ্নে যাই। পরে আছে 94 নম্বর। 94 নম্বরে বলতেছে যে কোনটি ত্বরণের মাত্রা। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এই জন্য রাখছি যেন এই কোশ্চেনের থ্রুতে আমি তোমাদেরকে সরণ, বেগ, ত্বরণ এই সবার যেন একক এবং মাত্রা লিখে দিতে পারি। তো চলো আমরা লিখি। এদিকে ধরো আমরা লিখলাম যে রাশি, এদিকে লিখলাম একক, এইদিকে লিখলাম মাত্রা। দেখো সবসময় তুমি একক থেকে মাত্রা বের করবা, তোমার জন্য সহজ হবে। প্রথমে দেখো দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণের একক হবে মিটার, মাত্রা হবে, দেখো যখন মিটার আসবে তখন মাত্রা হবে লেন্থ, এল। এল মানে হলো লেন্থ, ঠিক আছে? এল রিফার্স টু লেন্থ। তারপরে যদি বলি বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি, তোমাদেরকে একটা কথা বলে দেই, দেখো তুমি যখন নাকি রাশির কথা চিন্তা করবা তখন তুমি দিক আনবা, স্কেলার বা ভেক্টর, মানে দিক নিয়ে আসবা। বাট যখন এককের কথা চিন্তা করবা, মাত্রার কথা চিন্তা করবা, তখন সেখানে কোনো দিক নাই। একক যা, মাত্রাও তা, এবং এখানে কোনো দিক থাকে না। এই জন্য কি বললাম যে বেগ হোক দ্রুতি হোক, এই যে এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, এটা হলো স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, কিন্তু দুইজনের এককই কিন্তু সেম, মাত্রাও সেম, ঠিক আছে? তো যখন নাকি তুমি একক আনবা, মাত্রা আনবা, তখন কোনো দিকের কিছু আনবা, দিক নিয়ে চিন্তাই করবা। এখন বেগ বা দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা কি তুমি মাত্রায় নাও, মিটারকে কি লিখবা? লেন্থ লিখবা এল, আর পার সেকেন্ড, সেকেন্ড কি? এটা একটা সময় না? তাহলে সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? মাত্রায় টি দিয়ে। উপরে কি আছে? -1, -1 দিয়ে দাও, এটা হয়ে গেল তোমার বেগ বা দ্রুতির মাত্রা। তারপরে আছে ত্বরণ। ত্বরণের একক কি? ত্বরণ বা মন্দন দুইটাই লিখি, ত্বরণ বা মন্দন, দুইজনের ক্ষেত্রে এই একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা যদি মাত্রায় যাই, মাত্রা কি হবে? মিটার মানে লেন্থ, আর সময় হলো টি, টি ইনভার্স 2। ওকে, এটা হলো এইসব রাশির একক ও মাত্রা। আচ্ছা, তো এরপরে আমাদের কয় নাম্বার কোশ্চেন আছে দেখো, এরপরে আছে 99 নাম্বার। এই কোশ্চেনে কি বলছে একটু পড়ি। কোশ্চেনে বলছে একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো কোশ্চেনে তোমার একক দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু চাইছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার চাইছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কিন্তু এখানে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কনভার্ট করতে হবে। আচ্ছা, তো আমরা একটু সিনারিওটা ইমাজিন করি। সিনারিওটা কিরকম? ধরো একটা গাড়ি আছে, এই যে একটা গাড়ি। এখন এই গাড়ির কি বলছে? স্থির অবস্থা। আমি তোমাদেরকে বলছিলাম যে ফিজিক্সে স্থির অবস্থা, স্থির বস্তু, স্থির কথাটা বললেই মনে করবা যে আদিবেগ 0। তাহলে এই গাড়ির আদিবেগ কত? আদিবেগ 0 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 2 মিনিটে তার বেগ বেড়ে 90 হয়েছে। তাহলে ধরো সে এখান থেকে এই বাঁকা হলো, দাগটা সোজা করে দেই, ধরো এখানে আসছে, আবার বাঁকা হলো, ধরো এতখানি আসছে, ঠিক আছে? সোজা দাগ দেওয়া পারি না ভাই, দাগ খালি বাঁকা হয় না। হ্যাঁ, চলবে। আচ্ছা, তো গাড়িটা ধরো এখান থেকে এখানে আসছে কতটুকু সময়ে?
2 মিনিট সময় এখান থেকে আসছে, আর তার বেগ কত হয়েছে? বেগ হয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে আদি বেগ বললো, এটাকে কি বেগ বলতে পারি? শেষ বেগ বলতে পারি। শেষ বেগকে বলে ভি। ভি ইকুয়াল টু 90 কিলোমিটার পার আওয়ার। এটাই তো বলছে নাকি? এখন চাইছে গাড়ির ত্বরণ। আমি বলছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যদি অনেক কিছু দেওয়া থাকে আর একটা কিছু বের করতে বলে, তাহলে তোমরা কি করবা? কি কি দেওয়া আছে আর কি চাইছে সেগুলোর সিম্বল লিখবা। কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর এটা হলো টি। টি দেওয়া আছে, আর চাইছে কি? চাইছে ত্বরণ এ। ইউ ভি টি এ এগুলা দিয়ে কোন সূত্র মনে পড়ে? আমার একটা সূত্র মনে পড়তেছে যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমার এটা মনে পড়তেছে। এই সূত্র দিয়ে আমরা ত্বরণ বের করে ফেলবো। তো লেখো, ভি হলো 90, ইউ হলো 0, টি হলো 2 মিনিট। 2 মিনিট, আচ্ছা মিনিটে দিছে না? আওয়ার মিনিট এগুলো তো মিলতেছে না। আওয়ার মিনিট কি মিললো? এগুলো হলো আওয়ারে, এগুলো মিনিটে, এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, তো আমাদেরকে সবগুলাকেই মিটার সেকেন্ড এই সব এককে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে 90 লিখবো না। আমরা এক কাজ করি, এই 2 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাই। 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। 120 সেকেন্ড, ঠিক আছে, 120 সেকেন্ড। আর 90 কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ডে নাও। মিটার পার সেকেন্ডে নেওয়ার বুদ্ধি কি? 3.6 দিয়ে ভাগ। 90 ভাগ 3.6, সেটা কত আসবে? এটা আসবে 36 36 72, আড়াই আসবে মনে হয়, আড়াই মানে 25 আসবে মনে হয়। দেখি তো, ঠিক আছে 25। তাহলে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড হলো আমাদের শেষ বেগ। আমরা এখানে লিখবো 25 বিয়োগ 0 কিলোমিটার পার আওয়ার যে কথা, মিটার পার সেকেন্ড একই কথা লিখলাম না। আর নিচে হলো টি, টি হলো 120 সেকেন্ড। এখন যদি আমরা এটা হিসাব করি কত আসবে? হিসাব করলে কত আসবে বলো? 25 ভাগ 120, 25 ভাগ 120, এটা আসছে 0.208। এটাই হলো উত্তর, যেটা অপশনের কার সাথে মিলে? গ নাম্বারের সাথে মিলে, গ নাম্বার। ওকে, পরের প্রশ্নে যাই, তার আগে এটা মুছা দেই। আচ্ছা, আমরা কয় নাম্বার করলাম জানি? 99 না? এখন 102 নাম্বার করব। 102 নম্বরে কি বলছে? কোশ্চেনটা পড়ো। একটা মোটরসাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত? এবার আমরা সিনারিওটি ইমাজিন করি। যে ঘটনা এটা বলছে, এটা একটু আমরা কি করব? ভিজুয়ালাইজ করব। একটা মোটরসাইকেল ধরো, মোটরসাইকেল কেমন আঁকবো আমি এখন? মোটরসাইকেল ধরো এটা একটা মোটরসাইকেল, ঠিক আছে? ধরো এটা একটা মোটরসাইকেল। মোটরসাইকেল কেমন আঁকবো এখন আমি বুঝতেছি না, তাই আমি এটা আঁকাইছি। সাইকেলের মতো মনে হইতেছে। ধরো এটা একটা মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটা 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড আসলো। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে তার 30 মিটার পার সেকেন্ড ছিল তার আদি বেগ, এটাই বলছে। ঠিক আছে, তো আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। তারপরে সে গেল যে 8 সেকেন্ডের মধ্যে তার বেগ কমছে, বেগ কমে কত হয়েছে? 14 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে একটাকে আমরা আদি বেগ ধরলে আরেকটাকে কি ধরবো? শেষ বেগ ধরবো। ঠিক আছে, এখন কি বলছে? মন্দন বের করতে বলছে। তোমাকে আমি একটা ট্রিক শিখাই দিই। দেখো, যদি ত্বরণ বের করতে বলে না, ত্বরণ, আচ্ছা এদিকে দেখি, যদি ত্বরণ বের করতে বলে, ত্বরণ, তাহলে তুমি কি করবা? a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি, এই সূত্র ইউজ করবা।
কখনো ত্বরণ বের করতে বললে তুমি এই সূত্র ইউজ করবে। আর যদি মন্দন বের করতে বলে, মন্দন, তাহলে তুমি a ইকুয়াল টু দুইজনই a, ঠিক আছে, বাট এবার a ইকুয়াল টু u মাইনাস v বাই t এটা দিবা। এই ট্রিক্সটা আমি তোমাকে শিখাই দিলাম। এখন এখানে যে ভ্যালুই আসবে ওইটাই ত্বরণ, প্লাস আসুক মাইনাস আসুক যা মানে আসুক ওইটাই হলো ত্বরণ। আর মন্দনের ক্ষেত্রেও ভ্যালু যাই আসুক ওইটাই মন্দন, ভ্যালু প্লাস আসুক নাকি মাইনাস আসুক ওইটাই মন্দন। বুঝতে পারছো? তাহলে মন্দন চাইলে তুমি এই সূত্র লিখবা, ভ্যালু যা আসবে ওইটাই মন্দন, শেষ কথা। এখন আমরা তাহলে বের করি মন্দনটা। u মাইনাস v, u কত 30, v কত 14, t কত 8 সেকেন্ড। তাহলে 30 থেকে 14 গেলে 16, 16 ভাগ 8 মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কয় নাম্বার আছে? এটা আছে গ নম্বরে। কোনো কনফিউশন রাখা যাবে না যে মন্দন কেন মাইনাস আসলো না বা ত্বরণ কেন প্লাস আসলো না, এগুলো না। জাস্ট আমরা ত্বরণের সূত্র লিখবো আর মন্দনের সূত্র, মন্দন চাইলে মন্দনের সূত্র লিখবো, অ্যানসার যা আসবে ওইটাই, কোনো প্লাস মাইনাসের কাহিনী নাই এখানে, ঠিক আছে? এটা হলো একটা ট্রিক্স দিলাম তোমাকে, যেন কখনো কনফিউশনে না পড়ো। একশো 2 নম্বর পরে আছে আমাদের 114 নম্বর, 114 নম্বর। আচ্ছা, তো এরপরে আমাদের আসছে 114 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা একটু পড়ো। কি বলছে যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ, চারটা অপশন দিছে, সময়ের বর্গমূল সমানুপাতিক, সরণের বর্গমূল সমানুপাতিক, কোনটা উত্তর হবে আমরা দেখি। দেখো, এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে সূত্র লিখতে হবে। এখন সূত্র তো অনেক আছে, আমি কোনটা লিখবো? সূত্র লেখার আগে তুমি লিখবা সিম্বল, সিম্বল সিম্বল লিখবা। স্থির অবস্থান বলছে মানে তুমি ইউ লিখবা। লাস্টে দেখো বস্তুর কি বলতেছে, বস্তুর বেগের কথা বলতেছে, ঠিক আছে, বেগ, এজন্য ভি লিখবা। ত্বরণের কথা বলছে এজন্য এ লিখবা। লিখছো? এখন এই তিনটা সিম্বল দিয়ে কোন সূত্র মনে পড়ে? দুইটা সূত্র মনে পড়ে, একটা হলো a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আরেকটা সূত্র কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই দুইটা সূত্র মনে পড়তেছে, ঠিক আছে? এখন দেখো, এখন যেহেতু স্থির অবস্থান বলছে না, তাহলে তুমি দুই ক্ষেত্রে ইউ কে 0 করে দাও। ইউ কে 0 করলে, ইউ যদি 0 হয়ে যায় এখানে হবে a ইকুয়াল টু ভি বাই টি, আর এখানেও যদি তোমার ইউ 0 হয়ে যায় এখানে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এখন আমরা অপশনে আসি। ক নাম্বার অপশনে বলছে বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক। এখানে দেখো এই যে বেগ আর সময়, এখান থেকে যদি আমরা a ইকুয়াল টু কি সরি a t ইকুয়াল টু v লিখি, মানে t কে এই পাশে নিয়ে আসছি, a t ইকুয়াল টু v হইছে। এখন দেখো দুইজনে যদি উপরে থাকে তাহলে তারা দুজন সমানুপাতিক, দুইজনে উপরে থাকলে কি তারা সমানুপাতিক? কোনো বর্গ বা বর্গমূল এগুলো আছে? নাই, তাহলে দুইজনই ডিরেক্ট সমানুপাতিক। এজন্য ক নম্বরে অ্যান্সার হবে না, কারণ ক নম্বরে বলছে বর্গমূলের, ক নম্বর হবে না। খ নম্বরে আসে, খ নম্বরে বলছে সরণের বর্গমূলের সমানুপাতিক। এখন দেখো বেগ এবং সরণ, বেগ সরণের কি বর্গের বর্গমূলের সমানুপাতিক, বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, বেগ এবং সরণ। এখান থেকে তুমি বেগ এবং সরণ নিবা। কেমনে নিবা? বেগ আছে, সরণ আছে, বাকি যা আছে ভ্যানিশ। বেগ আছে, ভি স্কয়ার আকার আছে না, ভি স্কয়ার লিখবা। সরণ আছে না, সরণ এস লিখবা, বাকি সবাই ভ্যানিশ। এখন যেহেতু ভ্যানিশ করে দিচ্ছি, ইকুয়াল টু এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এই চিহ্নটা দিব, এটা হলো নিয়ম, ঠিক আছে? এখন দেখো বেগটা কি, এখন যদি বেগ চাই তুমি কি করবা, এটাকে বেস করবা। বেস করতে গেলে আমাদের জাস্ট ভি নিতে হবে, স্কয়ার আছে তো রুট করো, এখানে এখানে রুট করো, তাহলে ভি সমানুপাতিক রুট এস আসবে না। তার মানে বেগ হলো সরণের বর্গমূলের সমানুপাতিক, এস তো সরণ, এজন্য উত্তর হলো খ নম্বর।
তারপরে আসি 114, কত গেল এটা, 114, এরপরে আছে 119, 119 আছে এরপরে। 119 নম্বরে কি বলছে পড়ো। একটি গাড়ির বেগ 18, গাড়িতে ব্রেক চাপার পরে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পরে এর বেগ কত? 3 সেকেন্ড পরে এর বেগ কত? আমরা একটু ভিজুয়ালাইজ করি। একটা গাড়ি একাই, এই যে একটা গাড়ি, কি বলতেছে এই গাড়িটা 18 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তার মানে আচ্ছা 18 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ব্রেক চাপছে, ধরো সে চলতে চলতে এই পয়েন্টে এসে, ধরো এখানে গাড়িটা আছে, গাড়িটা কি হয়েছে, ব্রেক চাপছে। এখানে আসার পরে ধরো ব্রেক চাপছে, ব্রেক চাপার পরে কি হইলো, তার মন্দন হয়। মন্দন মানে তার বেগ কমতে থাকবে। অবশ্যই ব্রেক চাপার পরে তো গাড়ি থামার চেষ্টা করবে, তাহলে বেগ কমতে থাকবে, ঠিক আছে। 3 সেকেন্ড পর বেগ কত হবে? এখন তুমি একটা গাড়ি চালাইতেছিলে অনেক বেগে, হঠাৎ করে ব্রেক করলাম, সেটা কিন্তু সাথে সাথে থামবে না, ওইটা মানে গতি জড়তার কারণে শেষরাইতে শেষরাইতে একটু সামনে চলে যাবে, এরকমই হয়। ফ্যান অফ করলে কিন্তু সাথে সাথে ফ্যান অফ হয়ে যায় না, ফ্যানটা অফ করলে তার গতি জড়তার কারণে সে আস্তে আস্তে তার মন্দন হইতে হইতে সে থামে। তো এখানেই তাই হবে। এখান থেকে ব্রেক চাপলাম মানে ব্রেক, ধরো এই যে ব্রেক ক্রস চিহ্ন মানে ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরেও সে একটু শেষরাইতে একটু সামনে চলে যাবে, ঠিক আছে। এখন এমনি করে সে 3 সেকেন্ড গেছে, 3 সেকেন্ড গেছে, এবং তার যে মন্দনকেও তো আমরা এ দ্বারাই প্রকাশ করি। মন্দনটা হলো কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা বলছে। আচ্ছা, তো বের করতে বলতেছে শেষ বেগ বা ভি, শেষ বেগ বা ভি বের করতে বলছে। আচ্ছা দেখো, তাহলে আদি বেগ কত এর? তুমি যখন নাকি গাড়ি চালাইতেছিলে 18 মিটার পার সেকেন্ড বেগে, ব্রেক করার আগেও কিন্তু এই বেগটাই ছিল, তার মানে আদি বেগ এইটাই, ইউ আদি বেগ হলো 18, ঠিক আছে, 18ই আদি বেগ, কারণ ব্রেক করার আগে 18তেই চলতেছিল, ব্রেক করার পরে তার বেগ কমতে কমতে এই কিছু একটা হবে আর কি। আচ্ছা, তো এখন এটা আমরা কি দিয়ে বের করতে পারি, কি দিয়ে বের করতে পারি? দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে মন্দন কথাটা বললে আমরা কোন সূত্রে লিখবো? মন্দন বললেই আমরা a ইকুয়াল টু u মাইনাস v বাই t এই সূত্র লিখবো। ত্বরণ বললে v মাইনাস u, আর মন্দন বললে u মাইনাস v, বলছিলাম না? বলছিলাম। কিন্তু এই সমীকরণ থেকে v বের হবে। দেখো, মন্দন দেওয়া আছে না 2, লেখো 2 ইকুয়াল টু u কত দেওয়া 18, v বের করতে হবে, আর t কত দেওয়া 3 সেকেন্ড। এখান থেকে v বের করো, 3 সেকেন্ড এই পাশে নিয়ে আসো, সেকেন্ড মানে লিখে আমরা লাস্ট একবারে যাই মিটার পার সেকেন্ড দিয়ে দেব। 3 কে পাশে নিয়ে আসো, 6 হবে না, 2 গুণ 3 18 মাইনাস v। তারপরে কি করবা, v রাখো না, v কে পাশে আনো আর 6 কে পাশে আনো, তাহলে v ইকুয়াল টু 18 বিয়োগ 6 হবে, মানে 12 মিটার পার সেকেন্ড হবে। তার মানে এর যখন ব্রেক চাপা হয়েছিল 3 সেকেন্ড পর তার বেগ 18 থেকে 12 মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে গেছিল। বুঝতে পারছো? তাহলে এটার উত্তর হলো ক নাম্বার? খ নাম্বার। ওকে, এরপরের কোশ্চেনটা 125 নাম্বার কোশ্চেন। 125। এখন আমরা চলে যাব নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তুর ওই দিকে চলে যাব। 125 নাম্বার। 125 নম্বরে কি বলছে কোশ্চেনটা একটু পড়ো। 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? আমরা একটু ভিজুয়ালাইজ করি। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি ধরো একটা বস্তু কি করলে আকাশে নিক্ষেপ করলে, একটা বস্তু খাড়া উপরের দিকে বলছে কি? হ্যাঁ, খাড়া বলছে, তাহলে আগাইতে হবে এইভাবে, একদম খাড়া। ভালো করে এই দাগটা এরকম একদম খাড়া উপরের দিকে একটা বল নিক্ষেপ করতে হবে, ঠিক আছে? ধরো এটা মাটি, তো নিক্ষেপ করছে কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে। 72 কিলোমিটার পার আওয়ার বেগে
নিক্ষেপ করছে একটা বল। এখন কত উচ্চতায় উঠবে, মানে এটা হাইয়েস্ট কত উচ্চতা পর্যন্ত এটা যাবে, এটা হাইয়েস্ট কত উচ্চতা পর্যন্ত যাবে, মানে এইচটা কত সেটাই বের করতে বলছে। কেমনে বের করবা? আমি তোমাদেরকে বলছিলাম, বারবার একটা কথা বলতেছি, যে ফিজিক্সের ক্ষেত্রে যখন তোমাদেরকে এই ধরনের ম্যাথ করতে দেবে বা যে কোনো ধরনের ম্যাথ, তোমরা কি করবা, কি কি দেওয়া আছে আর কি আছে সেগুলোর সিম্বল লিখবা। এখানে কি দেওয়া আছে, আদি বেগ ইউ দেওয়া আছে, শেষ বেগটা কি দেওয়া আছে। একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করো খারাপ, এক না এক সময় বস্তুটার তো যে বেগ জিরো হয়ে যাবে লাস্টে, নাকি? একটা না একটা সময় যে ওই বস্তুর বেগ লাস্টে কত হবে, জিরো হবে। তাহলে শেষ বেগ বলে নাই, কিন্তু শেষ বেগ জিরো আমরা জানি, শেষ বেগের ভ্যালু জানি, তার মানে তো শেষ বেগ আছে, এখানে শেষ বেগ আছে, ভি আছে। তারপরে এইচ চাইছে, তাই না? আচ্ছা, এইচ বার। জি এর কথা যদি বলি, জি 9.8, উপরে বস্তু মারো বা উপর থেকে বস্তু নিচে পড়ুক, জি অবশ্যই এক্সিস্ট করে সেখানে। জি কত, 9.8। তাহলে ই এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, ঠিক আছে? এবং এইচ এর ভ্যালু বের করতে হবে। এই চারটা দিয়ে তোমার কোন সূত্র মনে পড়ে বলো? আমার মনে পড়তেছে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এই সূত্র মনে পড়তেছে। কেন মাইনাস দিলাম এখানে? সূত্র তো প্লাস ছিল। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লাসে পড়াইছিলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা সূত্রে জি দিবা প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি দিবা মাইনাস, বলছিলাম না? আচ্ছা, এখান থেকে বের করতে হবে এইচ। তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2gh। এইচ যদি লিখি আমি এইচ, তাহলে কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2g, মাইনাস আনতে হবে না, মাইনাস 2g আনতে হবে না এই পাশে, এইচ কে রেখে দিছি আর মাইনাস 2g কে ওই পাশে পাঠিয়ে দিছি। ওকে, মান বসাই দাও। ভি কত, ভি হলো 0, এক সময় যে বস্তুর বেগ 0 হয়ে যাবে। ইউ কত, 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু অপশনে দেখো সব মিটারে দেওয়া, অপশনে সব মিটারে দেওয়া। এখন আমরা যদি কিলোমিটার পার আওয়ার দিয়ে হিসাব করি, উত্তর বের হবে কিলোমিটারে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে আগে। 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড, 3.6 দিয়ে ভাগ করে দাও, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 20 স্কয়ার ডিভাইড বাই 2g, 2 ইন্টু 9.8, হিসাব করো কত আসবে, 20 এইটা হবে উত্তর। এটা কয় নাম্বার, খ নাম্বার, ঠিক আছে? এটা হলো খ নাম্বার উত্তর। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের কয় নাম্বার কোয়েশ্চেন আছে দেখো, এরপরে আছে 135 নাম্বার, 135 নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি বলছে আমরা একটু পড়ি আগে। এই কোয়েশ্চেনে বলছে পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন কে? গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, কোপার্নিকাস। কি হবে বলো? পরন্ত বস্তুর সূত্র দেয় গ্যালিলিও, পরন্ত বস্তুর যে 3টা সূত্র আছে গ্যালিলিও দিছে, ঠিক আছে? তো এইটার অ্যানসার হবে ক নাম্বার, ক নাম্বার হবে এটার অ্যানসার। এখানে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু তো নাই, এখানে শেষ এটা। ওকে, তারপরে কোশ্চেনে যাই। তারপরে আছে আমাদের 151 নম্বর কোশ্চেন, 151 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে কি বলছে দেখো, দেখা যাচ্ছে না ভালো মতো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো এরপরে আমাদেরকে বলছে 151 নম্বর কোশ্চেনে, দেখি একটু 151 তে বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে। কোশ্চেনটা হয়তো বা তুমি বুঝো নাই, আমার যতটুকু মনে হইতেছে আমি তোমাকে বুঝাই দিই। একটু আমরা ভিজুয়ালাইজ করি। ধরো এটা হলো মাটি, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা নিচে পড়তেছে, এই বস্তুটা নিচে পড়তেছে, ঠিক আছে? এই বস্তুটা এভাবে নিচে পড়তেছে। তো বলতেছে যে যদি ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে। কোশ্চেনে জাস্ট সিম্পলি এটা বলছে যে দূরত্ব যদি 4 গুণ হয় বেগ কয় গুণ হবে।
কোয়েশ্চেন যেভাবে বলুক মিন করছে এইটা, যে দূরত্ব যদি 4 গুণ হয় বেগ কয় গুণ হবে, এটা মিন করছে। এটা আমরা কিভাবে করব, এই যে বস্তুটা আছে না দেখো, এই বস্তুর যদি দূরত্ব 4 গুণ নেমে আসে তাহলে বেগ কয় গুণ বাড়বে। এই বস্তু যে নিচে পড়তেছে আস্তে আস্তে তার দূরত্ব বাড়তেছে, দূরত্বকে কি বলে, পরন্ত বস্তুর দূরত্বকে কি বলে বলো, এইচ বলে, এইচ। এই বস্তু যে নিচে পড়তেছে না আস্তে আস্তে তার কি হইতেছে, তার দূরত্ব বাড়তেছে, আর বেগও বাড়তেছে। এটা আমরা জানি যে পরন্ত বস্তু যত নিচে পড়ে তার বেগ বাড়ে এবং দূরত্ব বাড়ে। তো বেগ বাড়তেছে, এখন বলতেছে যে যদি দূরত্ব 4 গুণ বেড়ে যায় বেগ কয় গুণ বাড়বে, এটা বলছে। এটা আমরা কেমনে করব, প্রথমেই এই ধরনের কোয়েশ্চেন করলে তোমাকে এই দুইটা সিম্বল দিয়ে কোন সূত্র আসে সেটা তোমাকে মনে করতে হবে। এইচ এবং ভি দিয়ে কোন সূত্র, পরন্ত বস্তুর যে তোমাকে 3টা সূত্র পড়াইছিলাম, 3টার মধ্যে দেখো আমার যেটা মনে পড়তেছে এইচ না ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, আমার এই সূত্র মনে পড়তেছে। এই সূত্র দিয়ে করতে হবে। দেখো একটা কথা বলছে স্থির অবস্থান, কি বলছে, স্থির অবস্থান। স্থির অবস্থান বললে ইউ জিরো, আমি বলছি ফিজিক্সে স্থির কথাটা বলা মানেই ইউ জিরো, ঠিক আছে, কারণ পরন্ত বস্তু দিয়ে স্থির অবস্থা থেকে পড়ে। ওকে, তাহলে ইউ যদি জিরো হয়ে যায় এই টার্মটা জিরো থাকলো, কি ভি স্কয়ার ইকুয়াল টু 2gh থাকলো না। এখন আমাদেরকে বলতেছে যে দূরত্ব বাড়লে বেগ কতটুকু বাড়ে এটা বলতেছে। তাহলে আমরা জাস্ট এই দুইটাকে রাখবো আর বাকি যা আছে ভ্যানিশ হয়ে যাবে। এই দুইজনকে রাখবো, বাকি দুজন ভ্যানিশ হয়ে যাবে, আছে এইটুকুকে ভ্যানিশ করে দাও, তাহলে রইলো ভি স্কয়ার আর এইচ। মাঝখানে কোন চিহ্ন দিতে হবে, যদি আমরা একটা ইকুয়েশন থেকে কোনো কিছুকে ভ্যানিশ করে দেই তাহলে এই চিহ্নটা দিতে হয় না, সমানুপাতিক চিহ্ন দিতে হয় না, দিতে হয়, দিছি। এখন বলতেছে যে দূরত্ব 4 গুণ হলে, আগে আমরা এখান থেকে ইকুয়েশন আনি, ইকুয়েশন আনতে হবে আমাদেরকে। আগে কিভাবে আনবো, দেখো তুমি আগে একটা কাজ করবা, যেহেতু বলতেছে যে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, বেগটা চাইছে তোমার কাছে, যেটা চাবে ওটাকে বেসিক অবস্থায় নিয়ে যেতে হবে। এখানে বেগটা কিন্তু বেসিক না, বেগ আছে স্কোয়ার আকারে, তাহলে একে বেস করো। বেস করতে গেলে দুই পক্ষে রুট করতে হবে, রুট করলে এক পাশে আসবে ভি সমানুপাতিক, আরেক পাশে আসবে রুট এইচ। এখান থেকে আমরা কোন সূত্র লিখব, v2 বাই v1 ইকুয়াল টু রুট h2 বাই h1। এটা কিভাবে লিখলাম দেখো, যদি সমানুপাতিকে দুইজনের উপরে থাকে তাহলে এটার 2 বাই এটার 1 ইকুয়াল টু এটার 2 বাই এটার 1 লেখা যায়। যদি একজন মানে যদি এটা ব্যস্তানুপাতিক হইতো 2 বাই 1 1 বাই 2 হইতো, সমানুপাতিক দেখে এরকম ছিল। ওকে, এখন আমাদের বলতেছে যে দূরত্ব যদি 4 গুণ হয়, দূরত্ব 4 গুণ মানে কি দেখো, h2 বাই h1, h2 বাই h1 দূরত্ব 4 গুণ মানে এইটার অনুপাত হবে 4, কারণ আগে যা ছিল তার 4 গুণ হয়ে গেছে, আগে যা ছিল তার কয় গুণ হয়েছে, 4 গুণ হয়ে গেছে। তাহলে h1 বাই h2 h2 বাই h1 হবে 4, বোঝা যাইতেছে। এই 4টা তুমি এখানে বসাও, তাহলে v2 বাই v1 আসবে কত, রুট 4, রুট 4 মানে কত 2, তার মানে v2 বাই v1 আসছে 2। এখন v2 কে রাখো আর v1 কে এই পাশে পাঠিয়ে দাও, v2 ইকুয়াল টু 2v1 আসছে না, v2 ইকুয়াল টু 2v1 আসছে। এখন আমরা উত্তর কেমনে বের করব দেখো, v2 ইকুয়াল টু 2v1 মানে আমরা কি বুঝলাম, আমরা এটা বুঝলাম যে যদি দূরত্ব 4 গুণ বেড়ে যায় বেগ 2 গুণ বাড়বে। বেগ আগে যা ছিল দেখো h1 এর তুলনায় h2 4 গুণ, আর লাস্টে আসছে কি v2 ইকুয়াল টু 2v1, তার মানে বেগ যা ছিল যে v1 ছিল v1 এর কয় গুণ হয়েছে, 2 গুণ হয়েছে। এটা আমরা পাইছি, বাট কোশ্চেনে এটা চাই নাই। খেয়াল করে দেখো, বলছে যে বেগের কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি, কত গুণ হবে তা বলে নাই, বলছে কত গুণ বৃদ্ধি। এটা আমরা কেমনে বের করব, ধরো এই মার্কারটা দ্বিগুণ হয়েছে, ধরো এই মার্কারটা দ্বিগুণ হয়ে গেছে, ধরো আরো বড় হয়ে গেছে, এতখানি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। যদি দ্বিগুণ হয় তাহলে এর কয় গুণ বৃদ্ধি পাইলো, এরকম আরেকটা মার্কার আসলো, ধরো এই মার্কার আছে, এর আরেকটা মার্কার আসছে, দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কত গুণ বৃদ্ধি পাইলো, 1 গুণ বৃদ্ধি পাইলো না। দ্বিগুণ হইলে 1 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ হইলে 2 গুণ বৃদ্ধি পায়, এগুলো তো বোঝা যায় তাই না। এদিকে আমি গেলাম না, ব্যাখ্যায় গেলাম না, অনেক বড় হয়ে যাবে একটা প্রশ্নের ব্যাখ্যায়, তাই আমি আর গভীরে গেলাম না, বলে দিছি। তাহলে দ্বিগুণ হলে 1 গুণ বৃদ্ধি পাইছে, এজন্য এই কোশ্চেনের অ্যান্সার হবে গ, যে 1 গুণ বৃদ্ধি পাইছে। বুঝতে পারছো? আমি জানি না কতটুকু বুঝছো, না বুঝলে ওইটা কমেন্ট করবা যে এই জায়গায় বুঝি নেই, আমি ট্রাই করবো তোমাকে বোঝানোর, ঠিক আছে।
তাহলে এটা মুছে দেই এখন, দেখো দেখো এরপরে কত নম্বর কোশ্চেন আছে? এরপরে আছে 157 নম্বর কোশ্চেন। 157 নম্বর কোশ্চেন আছে এরপরে। এই কোশ্চেনে কি বলছে দেখো, 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? কোশ্চেনটা আমরা একটু ভিজুয়ালাইজ করি। ধরো এটা হলো মাটি, এটা হলো কি মাটি, ঠিক আছে? একটা উঁচু দালান আছে, উঁচু একটা দালান আছে এরকম, যেটার হাইট হলো 75 মিটার। হাইট কত? 75 মিটার হাইট। উঁচু একটা দালান আছে মাটি থেকে, যার হাইট হলো 75 মিটার। এখন এখান থেকে তুমি যদি একটা বস্তুকে ছেড়ে দাও, এখান থেকে ধরো তুমি একটা বস্তুকে ছেড়ে দিলা, তাহলে সেটা যখন নিচে পড়বে, নিচে পড়ার সময় মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে এই পয়েন্টে এসে সে কত বেগে মাটিকে আঘাত করবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের চাইছে বেগ, বেগ চাইছে, আর দেওয়া আছে কি হাইট এইচ। এখন ভি আর এইচ দিয়ে কোন সূত্র মনে পড়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে বলো? ভি আর এইচ এর ক্ষেত্রে কোন সূত্র মনে পড়ে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা মনে করতেছে, ঠিক আছে? পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ কত? 0, তাহলে এই টার্ম হয়ে গেল 0, ভি স্কয়ার প্লাস 2gh হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে ভি, তাহলে ভি স্কয়ার সমান 2 ইনটু জি এর মান কত? 9.8, আর এইচ কত দেওয়া? 75 দেওয়া, ঠিক আছে? তো এগুলা গুণ করো, গুণ করলে কত আসবে? ভি ইকুয়াল টু রুট 2 ইনটু 9.8 ইনটু 75, এটা হিসাব করবা, দেখবা যে কত আসছে 38.3 মিটার পার সেকেন্ড। এইটা আসছে উত্তর। এটা কয় নাম্বার? এটা হলো ক নাম্বার, ঠিক আছে? বুঝছো অঙ্কটা? অনেক সহজ কিন্তু এটা, এটার মধ্যে কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই, এটা সবচেয়ে সহজ অঙ্ক এগুলা। এরপরে এরপরে আছে আমাদের 160 নাম্বার। 160 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, 160 নম্বর অঙ্কে বলছে পরন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? পরন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কোশ্চেনটা আমি তোমাকে একটু বুঝাই কি বলছে। কোশ্চেনটা দেখে অনেক সহজ মনে হলেও এটার মধ্যে কিন্তু একটু গল্প আছে, গল্পটা বলি। ধরো এটা হলো মাটি, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা নিচে পড়তেছে, ঠিক আছে? পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতেছে, এর মানে কি? মানে হলো ধরো 5 সেকেন্ডে, ধরো 5 সেকেন্ডে বস্তুটা এখানে নাইমা আসছে, 4 সেকেন্ডে কতখানি আসছিল? ধরো 4 সেকেন্ডে সে এতখানি আসছিল, ধরো এটা হলো 5 সেকেন্ডে, আর 4 সেকেন্ডে বস্তুটা এতখানি আসছিল। এখন পঞ্চম সেকেন্ডে কতটুকু আসছে? এতটুকু না? পঞ্চম সেকেন্ডে এতটুকু আসছে না? 5 সেকেন্ডে আসছে এতখানি, 4 সেকেন্ডে আসছে এতখানি, তাহলে ফিফথ পঞ্চম সেকেন্ডে আসছে এতখানি। এই হাইটটা কত এটাই তোমাকে বের করতে বলছে, যে এই এইচ ফিফথ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। কেমনে বের করবা? চিন্তা করো তো, কেমনে বের করবা এটা? কেমনে বের করে চিন্তা করো। এটা যেটা করবা দেখো, 5 সেকেন্ডে কতখানি আসছে এটা বের করব, 4 সেকেন্ডে কতখানি আসছে এটা বের করব, পরে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে। তাহলে আমরা 5 সেকেন্ডে কতটুকু আসবে সেটা বের করি, h5। আচ্ছা কোন সূত্র দিব? আমরা বের করব h, দেওয়া আছে t, h আর t, ht দিয়ে কোন সূত্র মনে করে? h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার, এটা মনে করতেছে না? এটা মনে করতেছে। এখন h বের করব, u কত? u0, পরন্ত বস্তুর u0, সহজ কথা। তাহলে এই টার্ম বাদ, হাফ g u0, এই টার্ম বাদ, ঠিক আছে? হাফ ইনটু 9.8 ইনটু t স্কয়ার, t কত? 5 সেকেন্ড, 5 স্কয়ার দাও, হিসাব করলে কত আসবে এটা? একটু দেখি কত আসে। 122.5 আসবে। কত আসবে? 122.5, 122.5 মিটার আসবে। ওকে, এখন আমরা বের করব 4 সেকেন্ডে কতখানি আসছিল, h4 বের করব। একই সূত্র,
তাহলে আমরা আর বড় করে না লিখে জাস্ট হাফ জি টি স্কয়ার মানে হাফ ইনটু 9.8 ইনটু টি স্কয়ার মানে 4 এর স্কয়ার। তাহলে কত আসলো, এটা কত আসছে দেখি, 78.4 মিটার, 78.4 মিটার এটা আসছে। এখন আমাদের বের করতে হবে এইচ ফিফথ মানে 5তম সেকেন্ডে কতখানি আসছিল। এইচ ফিফথ বের হবে যদি তুমি এইচ 5 থেকে এইচ 4 বিয়োগ করো, মানে 122 থেকে 122.5 থেকে তুমি বিয়োগ করবা 78.4, কত আসবে 44.1 মিটার আসবে, 44.1 মিটার উত্তর আসবে। বুঝছো অঙ্কটা? তাহলে অ্যানসার কত? অ্যানসার হলো গ, অ্যানসার হলো গ। সহজ না অঙ্কটা? অঙ্কটা কিন্তু সহজ, ঠিক আছে। এটা হলো 160 না কত, 160 গেছে, 162 এখন, 162 162 নম্বরে কি বলছে দেখো তো, 162 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি বস্তুকে জি বেগে উপরের দিকে নিক্ষেপ করলে উহা কত উপরে উঠবে? একটি বস্তুকে জি বেগে উপরের দিকে নিক্ষেপ করলে উহা কত উপরে উঠবে? একটু ভিজুয়ালাইজ করি। দেখো, ধরো এখানে একটা লোক আছে, এই লোকটা একটা বল আছে ওর হাতে, এই বলটা ও উপরে নিক্ষেপ করবে। ও কি করবে? এই বলটা উপরের দিকে নিক্ষেপ করবে, ছুড়ে দিবে, ঠিক আছে। উপরের দিকে নিক্ষেপ করলে নিক্ষেপ করবে জি বেগে, জি বেগে, তার বেগ হলো কত? জি। এখন এখানে একটা কনফিউশন আসতে পারে যে জি তো অভিকর্ষ ত্বরণ, বেগ আবার জি হয় কেমনে? ভাই তোমার অভিকর্ষ ত্বরণ বলতে কি, জি এর যে মানটা 9.8, তোমার বলতেছে যে বেগের মান হলো 9.8, বেগের মান হলো 9.8, এটা বলতেছে। এখানে কোনো কনফিউশন তৈরি করা যাবে না যে বেগের সাথে জি এর কি রিলেশন, রিলেশন না। এখানে জি মানে 9.8, তো তোমাকে বলতেছে যে 9.8 বেগে যদি নিক্ষেপ করে কত উপরে উঠবে। আচ্ছা, তাহলে বেগটা কত? v ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দিছি কেন? কারণ এটা কিন্তু বেগ, ত্বরণ বললে আমরা স্কয়ার দিতাম, বাট বেগ বলছে। আচ্ছা, কত উপরে উঠবে? এখন আমাদের তাহলে চাইছে কি? চাইছে হলো h, দেওয়া আছে v, চাইছে h, vh দিয়ে কোন সূত্র মনে পড়ে বলো? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, এটা মনে করতেছে না। u কত? 0, তাহলে v স্কয়ার সমান 2gh রইল না? রইল। এখন বের করতে হবে h, তাহলে h ইকুয়াল টু v স্কয়ার বাই 2g হয় না? কি করছি? কোনো কিছুই করিনি, খালি 2g কে পাশে নিয়ে আসছি। v এর মান কত? 9.8, তাহলে 9.8 কে স্কয়ার করো আর নিচে 2 ইনটু 9.8। হিসাব কেমনে করবা দেখো, এই 9.8 রে কাটলে স্কয়ার কাটা, তাহলে 9.8 ভাগ 2 মানে 4.9 মিটার। তার মানে তুমি যদি 9.8 বেগে একটা বস্তুকে নিক্ষেপ করো, সেটা অ্যাকচুয়ালি 4.9 মিটার পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না, তারপরে আবার সে ফিরে আসবে, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব, সত্যি এটা হবে যদি বাতাসের বাধা উপেক্ষা করো। বাতাস থাকলেও এর বেশি তারতম্য হবে না। আচ্ছা, তাহলে এর উত্তর কত? উত্তর হলো খ নাম্বার। বুঝতে পারছো এটা? কোনো কিছু না বুঝলে কমেন্টে বলবো। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট। যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলবা। এরপরে আছে 179, 179, 179, 179, 179 এ কি বলছে দেখো, এটা গ্রাফ নিয়ে প্রশ্ন করছে। নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? আমি তোমাদেরকে এই অধ্যায়ের কনসেপ্ট ক্লাসের শেষের ক্লাসে 3টা গ্রাফ দেখাইছিলাম মুক্তভাবে পড়ন্ত বস্তুর, মনে আছে কি? একটু দেখে নিবা মনে না থাকলে। তার মধ্যে দেখো 4টা গ্রাফ আমাদেরকে দিছে, 4টা গ্রাফ দিছে, এক এক করে দেখি, চেক করি, ঠিক আছে? চেক করি ক নম্বরে কি বলছে গ্রাফটা। ক নম্বরে বলতেছে এরকম, যে এরকম একটা গ্রাফ, ক নাম্বার
বলতেছে যে এইদিকে হলো সময় মানে টি আর এইদিকে হলো বেগ ভি এবং গ্রাফটা হলো এরকম। গ্রাফটা হলো এরকম। চিন্তা করো একটা বস্তু পড়তেছে উপর থেকে নিচের দিকে, ধরো এটা মাটি উপর থেকে নিচের দিকে পড়তেছে, তার সময় যত বাড়বে বেগ কি কমবে? সময় বাড়লে বেগ কি কমবে? সময় যত যাবে বেগ বাড়তে থাকবে, সময় যত যাবে বেগ বাড়তে থাকবে। তাহলে এটা ভুল। ভুল কেন? এখানে দেখো গ্রাফের মিনিং কি? গ্রাফের মিনিং হলো সময় যত আগাবে বেগ কমবে, সময় যত আগাইতেছে বেগ কমতেছে, গ্রাফটা নিচের দিকে নামে আসছে। বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল কেস, এরকম হয় না, এজন্য এই কোশ্চেনটা ভুল। ওকে, তারপরে খ নম্বরে আসি। খ নম্বরে বলতেছে কি? খ নম্বরে বলতেছে যে গ্রাফটা এইদিকে টি আর ওইদিকে কি? ওইদিকে হলো বেগ। এবার বলতেছে এরকম। এই গ্রাফের মিনিং কি? এই গ্রাফের মিনিং হলো সময় বাড়তেছে বাট বেগ ফিক্স আছে। বেগ ধরো এখানে আছে একটা 20-30 যাই হোক, বেগ ফিক্স, বেগ বাড়তেছে না কমতেছে না। বাড়বে কমবে কেমনে? যদি গ্রাফটা উপরে নিচে আসতো তাহলে বাড়তো কমতো, বাট গ্রাফটা যেহেতু লিনিয়ার মানে এক্স অক্ষের দিকে লিনিয়ার, তার মানে সময় বাড়তেছে বাট বেগ এখানে বাড়তেছে না। এরকম কি হয় রিয়েল লাইফে যে একটা বস্তু আমি ছাইরা দিছি, ওই বস্তু সময় বাড়তেছে কিন্তু বেগ বাড়তেছে না? হয় না এরকম। সময় বাড়লে বেগও বাড়ে, তাহলে এটাও ভুল। ক্রস। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলতেছে যে গ্রাফটা এরকম, একদিকে সময় আর একদিকে বেগ এবং গ্রাফটা এইরকম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সময় বাড়লে বেগ আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে দেখে মনে হইতে পারে যে এটা ঠিক, বাট এটা কি আদৌ ঠিক? দেখো সম্পর্ক কিন্তু মিলাই ফেলছে যে সময় বাড়তেছে, ধরো একটা বস্তু পড়তেছে, তাহলে পড়লে তার বেগ বাড়বে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে। বাট এটা কেন ভুল? কারণ হলো তোমার বেগ এবং সময় হলো সরাসরি সমানুপাতিক। সরাসরি সমানুপাতিক যদি দুইটা রাশি হয় তাহলে তাদের গ্রাফটা যেটা হয়, গ্রাফটা হয় একদম y equal to x এর গ্রাফ, y equal to x এর গ্রাফ। বাট দিস ইজ নট দ্য গ্রাফ অফ y equal to x। এটা y equal to x এর গ্রাফ না, এটা অন্য কোনো কিছুর গ্রাফ। আমি জানি না, এটা আমার মনে পড়তেছে না এটা কিসের গ্রাফ, এক্সপোনেনশিয়াল কিছু একটা হইতে পারে, আই ডোন্ট নো। তো এটা ভুল, ঠিক আছে? এরকম যে গ্রাফ পাবো ওইটা ঠিক ভিআরটি এর ক্ষেত্রে। এরকম গ্রাফ আছে ঘ নম্বরে আছে এরকম, যে এইদিকে টি এইদিকে ভি এবং এইটাই সঠিক। তাহলে উত্তর হবে ঘ। দেখো আমি কিন্তু একটা কোশ্চেন করাইতে গেলে অনেক সময় নেই, মানে একটা কোশ্চেন অনেক সময় লাগিয়ে দিছি, বাট আমি কি চাই আসলে যে একটা কোশ্চেন করলে জানো ওই কোশ্চেনের আগা গোড়া মাঝখানে যা আছে সব যেন তোমার ক্লিয়ার হয়ে যায়, কোনো কিছু যেন বাদ না থাকে। এই জন্য আমি একটা কোশ্চেন অনেক সময় নেই, বাট এই কোশ্চেন তুমি পুরোটা বুঝলে এই কোশ্চেন রিলেটেড আরো 10টা প্রশ্ন তুমি পারবা, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, এই জন্য সময় নেই, ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাব। 182 নাম্বার, 182 নাম্বার আছে এরপর। 182 নাম্বারে কি বলছে দেখো, নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? 4টা অপশন দিছে। ক নম্বরে কি বলছে দেখি। ক নম্বরে বলতেছে যে এরকম এরকম, এদিকে টি গেছে এইদিকে এস গেছে এবং গ্রাফটা হলো এরকম। এস টি কি? ধর একটা বস্তু পড়তেছে, এটা মাটি, নিচের দিকে পড়তেছে, তাহলে তার সময় যাইতেছে না? সময় গেলে তার দূরত্ব কি হয়? বাড়ে। সময় গেলে দূরত্ব বাড়ে। এখন এটা মনে হতে পারে যে আচ্ছা এস মানে কি? এস মানে কিন্তু এখানে দূরত্ব, হাইট, ঠিক আছে? তাহলে এস হলো হাইট আর টি হলো টাইম। টাইম বাড়লে কিন্তু দূরত্ব বাড়বে, তাহলে মনে হতে পারে যে এটা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, এই গ্রাফটা ঠিক নাই। কারণ এটা হলো ডিরেক্ট সমানুপাতিক গ্রাফ। এটা কি ডিরেক্ট? এই যে একটু আগে দেখলা না ভিআরটি, ভিআরটি হলো সমানুপাতিক পরন্ত বস্তুর ক্ষেত্রে, এজন্য ভিআরটি এর গ্রাফ এরকম হবে। বাট এসআরটি বা এইচ, এস ইকুয়াল টু কিন্তু এইচ, এইচ আর টি এর গ্রাফ এরকম হবে না। কারণ কি আমি ধরে বলি, দেখো এইচ আর টি সরাসরি সমানুপাতিক না। সূত্র আছে না যে এইচ ইকুয়াল টু কত? ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ কত বলো? 0। তাহলে এইচ ইকুয়াল টু এটুকু উপেক্ষা করো, 0 হয়ে যাবে, এটুকু বাদ, হাফ এ টি স্কয়ার। এই এস কিন্তু এইচ, ঠিক আছে?
এখন এই এস আর টি এর সম্পর্ক কি সবকিছুকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে থাকবে এস, সমীকরণ থেকে কোনো কিছুকে বাদ দিলে কি লিখতে হয়, সমানুপাতিক লিখতে হয় না, টি স্কয়ার। এটা হলো তোমার এস এবং টি এর সম্পর্ক পরন্ত বস্তুর ক্ষেত্রে, বুঝতে পারছো? এখন এই সম্পর্কের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? আচ্ছা তুমি গ্রাফ বুঝতে চাইলে কি করবা, একটা অ্যাপ আছে ডেসমোস, ওই অ্যাপে যায় সার্চ দিবা। কেমনে সার্চ দিবা, ধরো এস সমানুপাতিক টি স্কয়ার না, তাহলে তুমি যেটা করবা যে এস কে ধরো ওয়াই দিলা আর এটাকে এক্স দিবা, স্কয়ার দিবা কারণ স্কয়ার আছে, মাঝখানে ইকুয়াল টু দিবা। এস সমানুপাতিক টি স্কয়ার, এদের গ্রাফ যেটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফ ওইটাই হবে, ঠিক আছে? এভাবে গ্রাফ বের করে। এখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফটা আসলে কিরকম দেখো তো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফ হলো তোমার এরকম এরকম, ওকে? এদিকে ওয়াই আর এদিকে এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এটার গ্রাফ হলো এরকম। তাহলে আমি কি উল্টা বললাম? গ্রাফ কি এরকম আদৌ? আমি একটু দেখি, হ্যাঁ আমার মনে নেই আসলে গ্রাফটা এরকম। y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ একটু দেখি, এক সেকেন্ড সময় দাও, আমি একটু ভুলে গেছি আর কি। y ইকুয়াল টু x স্কয়ার, এরকম না, গ্রাফ হলো এরকম না, গ্রাফ হলো এই যে দেখো এরকম, আমি আগে উল্টা আঁকাইছি। গ্রাফ হলো এই যে এরকম, y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ এরকম। তার মানে s আর t এর যে গ্রাফটা, s এবং t এর যে গ্রাফটা, s এবং t এদিকে ধরো t গেছে আর এদিকে s গেছে, এটা গ্রাফ হবে এরকম। তাহলে উত্তর এরকম কার সাথে মিলে দেখো তো, এই সেম টু সেম কার সাথে মিলতেছে, এই সেম টু সেম তো এখানে কারোর সাথে মিলতেছে না, তাহলে এখানে কোনো উত্তর নাই, সঠিক উত্তর নাই এখানে, নো অ্যানসার, নো অ্যানসার, নো অ্যানসার। লাস্ট কোয়েশ্চেন 183 নাম্বার কোয়েশ্চেন। 183 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে পড়ো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের গ্রাফ কিরকম হবে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত, ধর এটা মাটি, একটা লোক আছে, এই লোকটা কি করলো, খাড়া উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করে দিল। এখন কিসের কিসের গ্রাফ চাইছে, সময় বনাম ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময় মানে ত্বরণ a এবং সময় t, মানে সময় যত বাড়বে বেগ, বেগ না ত্বরণ, ত্বরণটা কিভাবে চেঞ্জ হবে, বেগের চেঞ্জের সাথে ত্বরণ কিভাবে চেঞ্জ হবে তার গ্রাফ চাইছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করব, বের করব এটা, তাই না? এদিকে t গেছে আর এইদিকে ত্বরণ গেছে, মানে তুমি একটা বস্তুকে উপরে ছুড়ে দিলা, ছুড়ে দিলে তার সময়ের সাথে সাথে ত্বরণ কি হবে। আমি তোমাদের কনসেপ্ট চ্যাপ্টারে বলছিলাম যে পরন্ত বস্তু হোক আর নিক্ষিপ্ত বস্তু হোক, পরন্ত বস্তু হোক আর নিক্ষিপ্ত বস্তু হোক, তার ত্বরণ সবসময় ফিক্স, ত্বরণ হলো 9.8। পরন্ত বস্তু হোক আর নিক্ষিপ্ত বস্তু হোক, তার ত্বরণ কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ফিক্স। যদি পরন্ত হয় তাহলে জি হবে প্লাস, আর যদি নিক্ষিপ্ত হয় জি হবে মাইনাস, বাট জি তো ফিক্স 9.8, জি এর যে ভ্যালুটা, 9.8 সেটা তো ফিক্স নাকি, জি এর যে ভ্যালুটা 9.8 সেটা তো ফিক্স, ধরো এখানে 9.8 সেটা তো ফিক্স। টি বাড়তেছে বাট জি কি বাড়বে, জি কি উপরের দিকে যাবে না, নিচের দিকে আসবে না, তাহলে টি এর সাথে সাথে ত্বরণ কি ফিক্স, এজন্য গ্রাফ এরকম, ঠিক আছে? এজন্য গ্রাফ হলো এরকম। এটার সঠিক উত্তর কোনটা আমি লিখতেছি, সঠিক উত্তর হলো খ নাম্বার। খ নাম্বার সঠিক উত্তর। তো দেখতে দেখতে আমাদের গতি চ্যাপ্টারের এমসিকিউ পার্ট শেষ। এখন আমাদের একটা পার্ট কি বাকি আছে, সিকিউ পার্ট। সিকিউ পার্টও আমরা এইভাবে শেষ করে ফেলবো, তাহলে গতি চ্যাপ্টার শেষ, তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাব। আমরা চ্যাপ্টার 1-এও যাইতে পারি, আবার 3-তেও যাইতে পারি, ঠিক আছে? এটা বিষয় না। তো চ্যাপ্টার এখানেই শেষ, চ্যাপ্টারের এমসিকিউ পার্ট এখানেই শেষ, সিকিউ পার্ট শুরু হবে। এমসিকিউ পার্টে আমি যতগুলা কোয়েশ্চেন বোঝাইলাম, যদি কোনোটা না বুঝো কমেন্ট করবা যে কি বুঝো নাই, ঠিক আছে? আজকে এখানেই শেষ, ধন্যবাদ।
বাই বাই।